হ্যালো গাইস, ওয়েলকাম টু হুইস্পার ফ্রম বেঙ্গল। সো আমি বিপ্রসী তোমাদের সাথে চলে এলাম আরো একটা নতুন এপিসোড নিয়ে। সো হুইস্পার ফ্রম বেঙ্গলের এই এপিসোডে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে অদ্ভুতরে, এবং গল্পটা লিখেছেন নবনীতা দাস। অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ, শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই। বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আবার আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেকদিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই এক জায়গায় গিয়েই দাঁড়ালো, ঠিক কি নিয়ে লিখবো। এই পরিবেশটা যদি একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতেই বেশি পায়, প্রেম টেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও প্রায় প্রচন্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরে আলো জ্বালিয়ে শুতে হয়, নইলে মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো পাটা। এরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি তবু প্রচন্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরপড়িয়ে ওঠার অবশ্যম ভাবি। সে যাই হোক, ভুতুরে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষী আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতা কাহিনী থেকেই থাকে। সে নিজের হোক বা আর আর কারো কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা কিন্তু সত্যি, নিঃসন্দেহে। যেমন আমার এক দাদা বিল্টু দাস, সে যে কি ডান পিঠে ভয় ডরহীন সে না দেখলে বোঝানো সম্ভব না। মনে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ই। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, সব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না। যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেট করে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাতে থেকেছি প্রায় এক সপ্তাহ, কোনোদিন গাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি ভয় নাই পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহসী। যেই না বলা সে লাফে উঠলো, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব, সে সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলুও যেত। কিরে পিকলু বল। পিকলুদাও ছিল সেদিন আড্ডায়, সে সম্মতি দিল, বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তা দিয়ে ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা ধর তোর 4 কিলোমিটারের বা তার বেশি হবে রাস্তাটা। NH-34-এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আর এক প্রান্ততে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই মনে অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারাই নাকি আর রাতে বাড়ি ফেরা আসে না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দু একবার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কি না জানি না, কিন্তু এই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম, সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হলে আর বেশি হয়তো দেরি নেই, খুব বেশি মিনিট 10 বাড়িতে আজ ফোন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচন্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই, হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, শর্টকাটটা নে।
অন্তত 6:30টার মধ্যে ঢুকে পড়তে তো পারবো। একজন আধ করে বলল, পাগল নাকি, ওই রাস্তায় গল্প ভালো না, ওসব ভূত টুটে নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয়। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়, বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4জন ছিলাম সেদিন, 3টে সাইকেল। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি জানি না, হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে, রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরো বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার ছোটাছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথই সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ায় কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও ও কি, তো তো সাইকেলের সামনের চাকাটা উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই? আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথেই সেই অসম ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ করে চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের ক্যারিয়ারের উপর দুদিকে লোহার রড দুটো কারো দুহাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মধ্যে ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায়। আর কি অর্ডার করে দিই, খুব জোর 8 ঘন্টা নেমে আসতে লাগবে। যাই হোক, এরকম একটা ঝড় ঝড়ের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি আর হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরী নাকি ওকে দেখতে পায় বা কখনো অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পড়ে টুপি পড়ে। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা, তাই বানিয়ে মুখরোচক গল্প বলে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠেছিলাম। আমাদের দুতলাটা ফাঁকাই থাকে সাধারণত, আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়। তাই একতলা থেকে 3তলায় সিঁড়িটা একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগেই উঠছিল। হঠাৎ 3তলায় ওঠার আগে চাতালে দাঁড়িয়ে পড়লো কেমন যেন থতমত খেয়ে। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো তো, বলো কি হলো? জামাইবাবু বলল, এখন বললে ভয় পেয়ে যাবি, পরে বলবো। জোর করতে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, 2টো বাড়ি পরেই তো, কেন? না, তখন যখন উঠছিলিস ওই চাতালে একটা টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে ছিল, বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যি যে পাইনি তা নয়, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল, সেই নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন এক ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যিই পেলাম না। ফোন চলে এসেছে ডমিনোস থেকে আমার নিচে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটা যে কি হয় মাঝে মধ্যেই কেটে যায়, অন্ধকারেই নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ি সকলে দিদি জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে নিমতিতা রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে। এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলল, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? সে বলে, না এমনি, বলে আবার খেতে শুরু করলো। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা থেকেই যায়। না জানি রাস্তায় ধরে কেউ কোনো কিছু বলেছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্য কি বলে
কে জানে। আর নতুন জামাই কি ভাববে সেসব শুনে। এই নিয়ে পিসি তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, পিসে মশাইকেও জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডির রাস্তায় কিছু বলেছে, বা জামাইবাবুর সাথে কি কেউ আলাদাভাবে কথা বলছিল। আমি যথারীতি বললাম না তো, এরকম তো কিছু ঘটেনি। পিসি তখন বলল আসলে একটা বিধবা মহিলা তো সত্যিই এমডির বাড়িতে কাজ করতো, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিলাম গায়ে আগুন দেয় বাচ্চাটাকে নিয়েই। সেই নিয়ে গ্রামের লোকে যত অকথা কুকথা বলে বেড়ায়। কে জানি তোর জামাইবাবুকে কে কি বললো, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তোর জামাইবাবুকে আলাদা করে। আমি এহেনও একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞাসা করে জানা গেল ব্যাপারটা খাবার টেবিল থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চা হাতে ধরে দাঁড়িয়ে আছে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারলো না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেওয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা যেন সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সেই অনেকক্ষণ হলো। আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনো নিচে পৌঁছলাম না কেন। সিঁড়ি যেন শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে গেলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, একটুখানি নামতে এত সময় লাগে নাকি। রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, একতলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি দোতলায়, এতক্ষণে একটা তোলা নামলাম। আরো তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা। আমি আবার রেলিং দিয়ে ঢুকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো দোতলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো, কিছু মাথায় আসছে না, কোনো হিসাব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপরতলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই ওটাও তো খুঁজে পাচ্ছি না। দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়া আসে না। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়িতে ওঠানামা করতে লাগলাম, না উপরে উঠতে পারছি না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচের গেট খোলার আওয়াজ পেলাম, কেউ একটা সিঁড়ি বেয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিং এ ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে, হাতে মনে হলো পিৎজার বাক্স। কিন্তু আমি ডেলিভারির ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নম্বর বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললোই বা কেমন করে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না কেন। এ কি, ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠলো, ম্যাডাম, ইওর পিৎজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধর্মড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আমি নিজের ঘরেই ডায়েরিটা খোলা সামনেই, কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে সমস্যা, ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণস্বাগত। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারে খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না, প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো, আমরা এখনই আপনার অ্যাকাউন্টের টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারো পক্ষেই বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়লো। হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠলো। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা ডমিনোস পিৎজা। সো গাইজ, গল্পটা যে এই পর্যন্তই। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, খুব 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 পরিমাণে শেয়ার করো। চ্যানেলে যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কেউ গল্প টল্প লিখে থাকো তাহলে সেটা আমাদের জানাতে পারো, আমাদের কমেন্ট করতে পারো। আমরা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমাদের গল্প লিখে পাঠাতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য বাই বাই।